মধ্যপ্রাচ্য ঘিরে আমেরিকার নতুন খেলা শুরু হয়ে গেছে। কখনো ট্রাম্প বলছেন তিনি ইরানের জনগণকে রক্ষায় ইরানে আক্রমণ করবেন, আবার কখনো দেখা যাচ্ছে তিনি মধ্যপ্রাচ্যের ঘাঁটি ছেড়ে পালাচ্ছেন। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবার মুখোমুখি হয়ে গেছেন। কোন নেতা কি বললেন? পাশাপাশি দখলদার দেশটির প্রধানমন্ত্রী এবং ট্রাম্পের মধ্যে একটা আলাপচারিতা হয়েছে, যেটার ফলশ্রুতিতে নতুন করে আবারও দখলদার দেশটির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। যখন ইরানের সরকার বিরোধী আন্দোলন চলছে, তখন একইভাবে সেই দেশটিতে অর্থাৎ দখলদার দেশটিতেও সরকার বিরোধী আন্দোলন শুরু হয়ে গেছে। সবশেষ সিরিয়া প্রসঙ্গে অনেকগুলো খবর থাকবে, অর্থাৎ সিরিয়াতে আবারও মুসলমানদের বিজয় হয়ে গেছে বা হতে যাচ্ছে, বা বিজয়ের দ্বার প্রান্তে সিরিয়া। বেশ কিছু খুশির খবর থাকবে লাইভ সেশনটিতে। দর্শক, শুনতে এবং দেখতে পেলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি খুব সংক্ষিপ্ত এই সেশনটি শেষ করব, আশা রাখবো আজ রাতে আবারও আপনাদের সামনে হাজির হবার। প্রথম যে প্রসঙ্গে খবরটি দিচ্ছি, যে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আরব রাষ্ট্রগুলো ট্রাম্পকে সেই অর্থে বড় কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। অর্থাৎ আরবের যে রাষ্ট্রগুলো আছে, সৌদি আরব, ওমান, বাহরাইন, কাতার, কুয়েত, ইরাক, এই রাষ্ট্রগুলো তাদের ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেয়নি আমেরিকাকে। আমেরিকা যদি মধ্যপ্রাচ্যের এই ঘাঁটিগুলো ব্যবহার করতে না পারে, সেক্ষেত্রে ইরানে সহজে আক্রমণ করতে পারবে না। কারণটা হলো, আমেরিকা থেকে ইরানের দূরত্ব অনেক, এবং কোনো যুদ্ধের জন্য এই লং ডিস্টেন্স একটা সফল যুদ্ধের সূচনা হতে পারে না। অর্থাৎ আমেরিকা যদি এখানে আক্রমণ করতে হয়, একটা লম্বা সময় পাড়ি দিয়ে আসতে হবে এখানে, তারপর আক্রমণ করতে হবে। এতে করে ব্যয় যেমন বাড়বে, কষ্ট তেমন বাড়বে। তবে মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো আমেরিকা রয়েছে, সেই ঘাঁটিগুলো যদি ব্যবহার করতে পারে আমেরিকা, সেক্ষেত্রে এই যুদ্ধটা আমেরিকার জন্য খুব সহজ হবে। আর ইরান এই বিষয়টি বুঝতে পেরে আমেরিকা বা মধ্যপ্রাচ্যকে একই ভাষায় হুমকি দিয়ে রেখেছে যে যদি ইরানের প্রতিবেশী কোনো দেশ আমেরিকাকে যুদ্ধে সহযোগিতা করে বা তাদের ভূমি ব্যবহারের অনুমতি দেয়, বা সেই ঘাঁটিগুলো আমেরিকা ব্যবহার করে ইরানে আক্রমণ করে, সেক্ষেত্রে ইরান সেই দেশটিকে ধ্বংস করে ফেলবে। অর্থাৎ আরবে সে দেশটিকে ইরান মাটি থেকে মানচিত্র থেকে মুছে ফেলবে। পাশাপাশি শুধু এটি নয়, আরবরা এইটুকু বুঝেছে যে সাম্প্রতিক সময় ইসরায়েল যখন কাতারে আক্রমণ করেছিল হামাসের একটি কার্যালয়কে টার্গেট করে, সেখানে কাতারের বেশ কজন নিরাপত্তা রক্ষী মারা গেছে, এবং এটার কঠোর প্রতিবাদ করেছিল কাতার। সেই সময়টিতে আরবরা বুঝতে পেরেছে যে এই পশ্চিমারা তাদের খেয়াল খুশি মতো আরবদের ব্যবহার করছে, এবং যে কোনো সময় যে কাউকে তারা খেয়ে ফেলতে পারে। তাহলে তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ একটা ইউনিটি প্রচেষ্টা বা একটা শক্তি থাকা দরকার। এই মুহূর্তে আরবের জন্য ইরান থ্রেট নয়, তাদের জন্য থ্রেট ওই নেতানিয়াহুর দেশটি। এটি মোটামুটি আরবরা বুঝতে পেরেছে। তাই আরবরা ইরানের বিরুদ্ধে আক্রমণে কোনো গ্রিন সিগন্যাল পশ্চিমাকে দিতে পারছে না। কালকে সবচেয়ে বড় খবরটি ছিল, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি প্রকাশ্যে এসেছেন। বলা হচ্ছে এই ব্যক্তিকে মারার জন্য দুটো দেশ মরিয়া হয়ে কাজ করছে। 12 দিনের যুদ্ধে এই ব্যক্তিকে সর্বোচ্চ নিরাপদ স্থানে রাখা হয়, এবং দখলদারদের ইন্টেলিজেন্স, মোসাদ, তারা কোনোভাবে তথ্য পায়নি, কোনো সিআইও তথ্য পায়নি। বলা হচ্ছে আলী খামেনিকে হত্যার জন্য সব রকম চেষ্টা করা হয়, এবং 12 দিনের যুদ্ধ শেষে তিনি প্রকাশ্যে আবার বেরিয়ে আসেন। সেই সময়টা এমনও খবর চাউর করা হয় সেই সব গণমাধ্যম থেকে যে তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে তিনি বেঁচে ফিরেছেন। তো আবারও তাকে হত্যা করে ইরানের রেজিম চেঞ্জের পরিকল্পনা করছিল আমেরিকা এবং ইসরায়েল। এবার তিনি নিজে আবারও প্রকাশ্যে হাজির হয়েছেন। যখন সরকার বিরোধী আন্দোলন হয়েছে বা সে আন্দোলনকে দমন করে ইরানের সরকার সফল হয়েছে, তিনি আবারও প্রকাশ্যে আসলেন। তিনি প্রকাশ্যে এসে সরাসরি আমেরিকাকে দায়ী করে বললেন, ইরানের ভেতরে যে ধ্বংসটা হয়েছে তার মূল মাস্টার মাইন্ড ছিল আমেরিকা। তিনি বলছেন যে ইরানের রেজিম চেঞ্জ ঘটাতে গিয়ে এই দেশটা ইরানের ভেতরে হাজার হাজার মানুষ মেরেছে। অর্থাৎ আলী খামেনি প্রকাশ্যে এই বক্তব্যটি দিয়ে প্রমাণ করলেন যে সরকার বিরোধী আন্দোলনে
দুপক্ষের যে লড়াইটা হয়েছে তাতে করে হাজার হাজার মানুষ মারা গেছে। ঠিক এই ইস্যুটিকে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল বলেছে 17,000 ইরানি মারা গেছে এই যুদ্ধে। এটা হলো মার্কিন একটি গণমাধ্যম। তবে এই গণমাধ্যমটি সর্বোপরি ইরানের বিরুদ্ধে থাকে। তারা আঙুলের কলা গাছ দেখানোর চেষ্টা করে। হয়তো সংখ্যাটা এত বেশি না, তবে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে যে 17,000 মারা গেছে এবং 3 থেকে 4 লক্ষ ইনজুর্ড হয়েছে, আহত হয়েছে। তবে আরো কিছু গণমাধ্যম বলছে যে এই ইরানের বিক্ষোভে 3,000-এর মতো মানুষ মারা গেছে, পাশাপাশি এরকম সংখ্যক আহত হয়েছে। তো এই পরিস্থিতিতে ইরানের আলী খামেনি সর্বোচ্চ নেতার যে বক্তব্যটি, সেখানে তিনি যে বললেন হাজার হাজার মানুষ, মোটামুটি এই 3,000কেই তিনি সমর্থন করছেন তার বক্তব্যে, এমনটি বলা হচ্ছে। প্রশ্ন হলো এত মানুষ মারা গেল কি করে? এত মানুষ মারা যাবার পেছনে প্রধান যে কারণটি সেটি হলো এই জনগণের মধ্যে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো, মোসাদ, সিআইএ বা এরকম ইরান বিরোধী যেই রাষ্ট্রগুলো, তাদের গোয়েন্দারা সশস্ত্র বাহিনী ঢুকিয়ে দেয় এবং তারা নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে আঘাত করে। অনেক নিরাপত্তা বাহিনীর সদস্য শাহাদাত বরণ করেছে ইরানে। তখন নিরাপত্তা বাহিনীও বাধ্য হয়ে তাদের উপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, আর এতে করে প্রচুর সংখ্যক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। শুধু নিরীহ বলবো না, এর মধ্যে অধিকাংশই সশস্ত্র সদস্যরা বা সশস্ত্র সন্ত্রাসীরা ছিল। তো কালকে আলী খামেনি বললেন যে ইরানের ভেতরে যে আজকের অবস্থা বা ইরানকে ধ্বংসের মূল নায়ক ওই দেশটিকে উদ্দেশ্য করে বলেছেন, এবং তিনি বলছেন যে এই অসুস্থ মানসিকতার লোকটি মিস্টার ট্রাম্প কাকু, তিনি ইরানের মধ্যে ধ্বংসযজ্ঞ চালিয়ে তিনি এই রাষ্ট্রের একটা দখল নিয়ে এই রাষ্ট্রকে লুটতে চান এবং নতুন সরকার বসাতে চান যারা তাদের তাবেদার হবে। অর্থাৎ সব কিছুর জন্য তিনি ওই দেশটাকে এবং আরেকটি দেশ আছে দখলদার নেতানিয়াহুর দেশ, তাদেরকে উদ্দেশ্য করে এই বক্তব্যগুলো দিয়েছে। বাট ডোনাল্ড ট্রাম্প তিনি পরপর দুদিনে দুটো বক্তব্য পরিবর্তন করেছেন। একদিন তিনি বললেন যেহেতু ইরান 8,000 ফাঁসির আসামিকে ফাঁসি থেকে মওকুফ করেছে, অর্থাৎ যারা রাষ্ট্রবিরোধী আন্দোলন করেছে 8,000-এর মতো ব্যক্তিকে ফাঁসির নির্দেশ হয়েছে, ইরান সরকার তাদেরকে ক্ষমা করেছে আমেরিকার অনুরোধে, আর তাই আমেরিকা ইরানের আক্রমণ করবে না। কিন্তু একদিন পরেই ট্রাম্প কাকু বলছেন যে ইরানকে অর্থনৈতিকভাবে দাঁড় করাতে হলে 40 বছরের এই শাসনের অবসান ঘটাতে হবে, অর্থাৎ খামেনি সরকারের অবসান ঘটাতে হবে। তার মানে মিস্টার ট্রাম্প এখনো চেষ্টায় আছেন খামেনিকে ক্ষমতা থেকে সরাবার, হয় রেজিম চেঞ্জ অথবা হত্যার মাধ্যমে। ইতিমধ্যে ট্রাম্প মধ্যপ্রাচ্যের বেশ কিছু ঘাঁটি থেকে তার বাহিনীকে সরিয়েছে। এই খবরটি আমি গতকালকেও দিয়েছি। আজকের খবর হলো ইরাক থেকে আমেরিকান সোলজারদের সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের ভেতর থেকে আমেরিকান সোলজার তাদের যে তাদের যুদ্ধের যে অস্ত্র রয়েছে ঘাঁটির ভেতর থেকে, সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তার মানে ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন, কারণ তিনি ইরাক বা আরবের কয়েকটি রাষ্ট্র থেকে তার ঘাঁটি সরিয়ে নেওয়ার প্রধান কারণ হলো যাতে ইরান আক্রান্ত হলে পাল্টা সেই ঘাঁটিগুলোতে আক্রমণ করতে না পারে। হতে পারে একটা, অথবা হতে পারে শীঘ্রই ইরানের উপর আমেরিকা ইসরায়েল বড় আক্রমণ চালাবে, আর সেই আক্রমণের টার্গেট ইরাক হতে পারে, তাই সেখান থেকে আগে সরে যাওয়া। ইতিমধ্যে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে আলাপচারিতায় কিছু বিষয় গণমাধ্যমে এসছে এরকম যে নেতানিয়াহু ইরানের উপর একটি বড় আক্রমণ চাইছে আমেরিকার পক্ষ থেকে, কোনো মামুলি স্ট্রাইক নয়। অর্থাৎ ইরানের ভেতরে যেন একটা বড়সড় আক্রমণ আমেরিকা করে, আর আমেরিকা ইসরায়েলকে বলছে, নেতানিয়াহুকে বলছে যে তুমি আগে তোমার দেশের নিরাপত্তাকে কনফার্ম করো, কারণ ইরান আক্রান্ত হলে ইরান বেছে নেবে তোমার উপর আগে টার্গেটটা, এবং পূর্বের 12 দিনের যুদ্ধে ইরান তোমার দেশকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছে, তাই তোমাকে অগ্রিম সতর্ক অবস্থানে যেতে হবে। ইরানের মিসাইলগুলোর মূল টার্গেট হবে তোমার দেশটা। অর্থাৎ ট্রাম্প বলছেন নেতানিয়াহুকে যে তুমি আগে তোমার নিরাপত্তা কনফার্ম করো, কারণ ইরান আক্রান্ত হলে তোমার দেশটিকে টার্গেট করবে। তো নেতানিয়াহু ট্রাম্পের মধ্যে এখন এই বিষয়টি চূড়ান্ত হচ্ছে, কখন আক্রমণ করবেন, আক্রমণের প্রাক পরিকল্পনাগুলো কি হবে। তার মানে ট্রাম্প ইরানে আক্রমণ থেকে এখনো সরে আসছেন বলে মনে হচ্ছে না, যে কোনো সময় আক্রমণ তিনি করতেও পারেন। এটি গেল একটি পরিস্থিতি। পাশাপাশি ইলন মাস্ক একটা চমৎকার কথা বলছেন।
ট্রাম্পের এই এক এক দিন এক এক বক্তব্যের জন্য। তিনি বলছেন যে পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষমতা যারা বসে আছেন বা যারা রাজনীতি করছেন তারা একটা খেলার পুতুল, মূল খেলোয়াড়রা হলেন পর্দার আড়ালে, অর্থাৎ ইস্টাবলিশমেন্ট। আমেরিকা তার পেছনে থাকা যে ইস্টাবলিশমেন্ট আছে, ডিপ স্টেট আছে, তারা যেভাবে খেলছেন সেভাবেই খেলা চলছে। ট্রাম্প এখন রাজনীতির অভিনেতা মাত্র, কারণ তিনি আজকে যেটা বলছেন কালকে তার ভিন্নটা বলছেন। তো এই যে মিস্টার ট্রাম্প এবং খামেনি মুখোমুখি হলেন এবং দুই পক্ষকে দায়ী করছেন, এতে করে বোঝা যাচ্ছে ইরান আমেরিকার যে টেনশন এখনো অবসান হচ্ছে না, এটা সামনে আরো বড় ফ্রেমে যেতে পারে। ইতিমধ্যে যে আরেকটি খবর পাওয়া গেছে সেটি হলো সিরিয়াতে আহমেদ সারার আল জোলানি তার বাহিনী একটা গুরুত্বপূর্ণ জায়গা, ফোরাত, পশ্চিম তীরের যে ফোরাত নদীর তার পশ্চিম পাশ, সেটি দখলে নিয়েছে। আপনারা জানেন যে সিরিয়ার সব ভূখণ্ড এখনো সিরিয়ার যে নতুন সরকার তারা দখলে নিতে পারেনি, বিভিন্ন জায়গায় এখনো বিদ্রোহী গ্রুপরা আছে। এখন সিরিয়াতে আবারও আক্রমণ শুরু হয়ে গেছে, অর্থাৎ যে অঞ্চলগুলো আহমেদ সারার সরকারের দখলে ছিল না সেই জায়গাগুলোতে আবারও তুরস্কের সহযোগিতায় অভিযান শুরু হয়েছে। এর মধ্যে ফোরাত নদীর একটা অঞ্চল, একটা মানে পশ্চিম পাশটা সিরিয়া সরকার দখলে নিয়েছে এবং এখান থেকে রাকা সহ আরো কয়েকটি শহরে এখন অভিযান চলছে। যখন এই লাইভটি আমি করছি, সিরিয়াতে পাল্টা আক্রমণ চলছে। ইতিমধ্যে আমেরিকা তুরস্ক এবং সিরিয়া সরকারের কাছে অনুরোধ করছে অভিযান বন্ধের জন্য, কারণ এখানে আমেরিকা ইসরায়েলের অনেক বড় স্বার্থ আছে। এই অঞ্চলগুলোতে সিরিয়ার বড় বড় তেল কূপগুলো রয়েছে যেখান থেকে তেল চুরি করছে এই পশ্চিমা দুনিয়া। কিন্তু তুরস্ক এবং সিরিয়া মিলে এখানে এখনো আক্রমণ অব্যাহত রেখেছে। বলা হচ্ছে প্রতিদিনই নতুন নতুন অঞ্চল সিরিয়ার সরকার আবারও দখলে নিচ্ছে, আর সেখান থেকে পালাতে শুরু করেছে সেই দখলদার বাহিনীগুলো। দর্শক, সিরিয়ার এই খবরগুলো যখন আরব গণমাধ্যমে দেখছি, তখন দেখছি যে মানুষ সেখানে আনন্দ উৎসব করছে, তাকবীর ধ্বনি তুলছে, কারণ এই ভূমিগুলো দখল করে এখানকার সম্পদগুলো ওরা লুটে নিত। এখন আস্তে আস্তে তুরস্কের সহযোগিতায় সিরিয়ান সরকার সেখানে একটার পর একটা অঞ্চলে বিজয় পাচ্ছে। দর্শক, আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আমাকে একটু জানাবেন। অনেকেই প্রশ্ন করতে চেয়েছিলেন। আমি বলছি যে ইরান নিয়ে বা সিরিয়া নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সংক্ষেপে আমাকে জানাবেন। আমি সর্বোচ্চ 2-3 মিনিট আপনাদের কিছু তথ্য দিতে চাই। দর্শক, লাস্ট যে খবরটি দিয়ে শেষ করতে চাই সেটি হলো ইরানের ভেতরে এখন ইন্টেলিজেন্স খুবই স্ট্রংলি কাজ করছে। বলা হচ্ছে ইরান কয়েকটি রাষ্ট্রের সহযোগিতা নিয়েছে গোয়েন্দা তথ্য আদান প্রদানের। এর মধ্যে তুরস্ক এবং পাকিস্তানের ইন্টেলিজেন্স ইরানকে সহযোগিতা করছে। পাশাপাশি ইরানের নিকট যে রাষ্ট্রগুলো সেখানে দখলদাররা তাদের গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করে ইরানের মধ্যে আরেকটা বড় বিক্ষোভ সৃষ্টির চেষ্টা করছে এবং রেজিম চেঞ্জের মূল খেলাটি আবারও শুরু করতে চায়। আর ইরান এই মুহূর্তে, যারা বলছেন যে ইরান এই মুহূর্তে তারা চেষ্টা করছে যে কোনোভাবে নতুন করে যেন আর কোনো বিক্ষোভ দানা না বাঁধে, কারণ প্রায় কয়েক হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে অভিযানের মাধ্যমে ধরার চেষ্টা করছে। প্রতি মুহূর্তে ইরানের ইন্টেলিজেন্স এবং ইরানের নিরাপত্তা বাহিনীগুলো ওই দখলদারদের যে এজেন্সি বা এজেন্টরা রয়েছে ইরানের মধ্যে তাদের ধরপাকড় করছে, তাদের ধরছে এবং অনেককে ইতিমধ্যে ধরে ফেলেছে, যে কারণে তারা যে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে সেগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারছে না। মানে এক বাক্যে যদি আমরা বলি, ইরানে সফল হতে পারছে না, কারণ মোসাদের বিশাল বিশাল গ্রুপগুলোকে ইরান ধরে ফেলেছে তুরস্কের সহযোগিতায়। টেনশনে পড়ে গেছে ইসরায়েল এবং আমেরিকা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো ইরান এবার মাঠে নেমেছে তার দেশের ভেতরে থাকা যত দখলদারদের এজেন্সি আছে, গোয়েন্দা আছে, তাদের ধরার জন্য, এবং বড় বড় টপ বেশ কজন মোসাদ এজেন্টকে পাকড়াও করে ফেলেছে। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর হলো, এবং ইরানের ভেতরে এক কথা যারা বিদ্রোহ করেছে, রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছে, এবার তাদেরকে ধরা হচ্ছে। অর্থাৎ ইরান পুরো গেমটা তার হাতে নিয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পকে নেতানিয়াহু আবার চাপ দিচ্ছে। ট্রাম্প মোটামুটি আরব থেকে তার সেনা বা তার সামরিক অস্ত্রগুলো সরিয়ে ফেলছে ভিন্ন কোনো কারণে। সে কি কারণ সেটাও বলবো। সবকিছু মিলে ইরানে এখন পর্যন্ত মনে হচ্ছে আমেরিকা আবারও পরাজিত হয়েছে। দর্শক,
আমি শিরোনাম থেকে মূল খবরে যাব, আরো অনেক খবর থাকবে আলোচনার মধ্যে। প্রধানত 3টি বিষয় আমি উল্লেখ করেছি, কিন্তু আরো অনেক খবর আছে। বিষয়টা হলো যে ইরানকে একটা জাতিদের, মানে ইরানের ভেতর তো অনেক রকম জাতি আছে, সুন্নি, শিয়া, এরকম আরো অনেক আছে, কুর্দি। তো ইরানকে অর্থনৈতিক মন্দা বা অর্থনৈতিক কি বলবো যে স্বচ্ছতা বলবো না, অর্থনৈতিক নানান রকম প্রবলেম তৈরি হচ্ছে ইরানের মধ্যে। এটাকে পুঁজি করে এই পশ্চিমা দুনিয়া চেয়েছিল ইরানের মধ্যে একটা বিদ্রোহ তৈরি করতে, আর সেটাকে কাজে লাগিয়ে ইরানের রেজিম চেঞ্জ ঘটাবে, সরকার পতন ঘটাবে। কিন্তু সেটি সম্ভব হয়নি, কারণ ইরানের জনগণ, যাদের 5,000 বছরের একটা ইতিহাস আছে, শক্তিশালী ইতিহাস, তারা পশ্চিমা দুনিয়ার কাছে মাথা নত করেনি। তারা আমাদের বাংলাদেশিদের মতো না, যে 1-11 ঘটিয়ে, সরকার পতন ঘটিয়ে একটি রাষ্ট্রকে বর্গির হাতে তুলে দেবে। আমাদের ইতিহাস 54 বছরের, আর ইরানের ইতিহাস 5,000 বছরের। তো ইরানের ভেতরে যারা বিদেশি শক্তির কাছে মাথা বিক্রি করেছিল, তারা পরাজিত হয়েছে ইরানের দেশপ্রেমিক জনতার কাছে। এবং ইতিমধ্যে সৌদি আরব থেকে আরো কয়েকটি আরব রাষ্ট্র থেকে আমেরিকা তাদের কার্গো জাহাজ, সামরিক অস্ত্র, সেনা বিভিন্ন জায়গায় সরিয়ে দিচ্ছে। তার মানে সৌদি আরব স্পষ্ট করে আমেরিকাকে বলে দিয়েছে, তারা ইরানে আক্রমণে সৌদির মাটি ব্যবহার তো দূরের কথা, সৌদির ঘাঁটিও পর্যন্ত ব্যবহার করতে দেবে না। শুধু সৌদি নয়, সৌদির পাশে কাতার, কুয়েত, ওমান, তুরস্ক, সব রাষ্ট্র মোটামুটি দাঁড়িয়ে গেছে ইরানের পক্ষে। আরব রাষ্ট্রগুলোর বক্তব্য হলো যে দখলদারদের ইচ্ছা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করার পর নেক্সট টার্গেট হতে পারে আরব রাষ্ট্রগুলো, কারণ গ্রেটার ইসরায়েল তৈরির, ইসরায়েলি যে নীল নকশা, এটা বাস্তবায়নের সবচেয়ে বড় ভূমিকাটি পালন করছে আমেরিকা। এবং সেই হিসেবে পুরো প্যালেস্টাইনকে মোটামুটি শেষ করে দিয়েছে তারা। এখন তারা ইরানকে পরিকল্পিত টার্গেট করছে, এবং ইরানের পর এই টার্গেট আরব, পাকিস্তান বা তুর্কিতে পৌঁছবে তাদের। তো সেই হিসেবে এই বিপদকে টের পেয়ে বা এই আশঙ্কাকে টের পেয়ে আরব রাষ্ট্রগুলো ইরানের পাশে দাঁড়িয়েছে। আর যখনই ইরানের পাশে তারা দাঁড়িয়েছে, তখন মোটামুটি তাদের খবর হয়ে গেছে। কারণ আমেরিকাকে ইরানে আক্রমণ করতে হলে B2 বোম্বার্সকে এনে কয়েক হাজার মাইল দূর থেকে এনে সম্ভব না। রিফুয়েলিং করা, বিভিন্নভাবে একটা যুদ্ধ চালানোর জন্য শুধু বোমারু বিমান দিয়ে হবে না, অনেক রকম ব্যাপার আছে। কিন্তু ইরানকে আক্রমণ করতে হলে আমেরিকাকে তার প্রত্যেকটা আরবের ঘাঁটি ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে ইরান বলেছে, যদি আরবের কোনো দেশ ইরানের বিরুদ্ধে আমেরিকাকে তার ঘাঁটি ব্যবহারের সুযোগ করে দেয়, ইরান সেই সব ঘাঁটিকে টার্গেট করে রেখেছে। এবং ইরানের আধুনিক যে মিসাইলগুলো রয়েছে, যেগুলো আমরা বলি কি বলবো, শব্দের চেয়ে স্পিডে সুপারসনিক, হাইপারসনিক যে মিসাইলগুলো রয়েছে, এই মিসাইলগুলো ইরান আরবের যে রাষ্ট্রগুলোতে আমেরিকান ঘাঁটি রয়েছে সেখানে তাক করে রেখেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে যে আমরা আমাদের টার্গেট লক করেছি, শত্রু যে প্রান্ত থেকে আক্রমণ করবে আমরা সেই প্রান্তে শত্রুকে পাল্টা জবাব দেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুত নিয়েছি। এবং এই ঘোষণার পর আরবের পক্ষ থেকে বা সৌদি, ওমান, কাতার, কুয়েত, এই যে আরব রাষ্ট্রগুলো রয়েছে, তাদের পক্ষ থেকে তারা স্টেটমেন্ট দিয়েছে, তারা আমেরিকাকে ইরানের বিরুদ্ধে আক্রমণে কোনো সহযোগিতা করবে না, তারা বরং তাদের মুসলিম ভাই ইরানের পক্ষে দাঁড়াবে। তুরস্ক যথেষ্ট বড় ভূমিকা রাখছে, একদিকে ইরানকে সকল তথ্য উপাত্ত দিচ্ছে, গোয়েন্দা তথ্য দিচ্ছে, ইসরায়েলের পরিকল্পনা একটার পর একটা ফাঁস করে দিচ্ছে বা একদম ধরিয়ে দিচ্ছে তুরস্ক ইরানকে। মানে এই যাত্রায় তুরস্ক সবচেয়ে বড় সহায়ক শক্তি হয়েছে ইরানের। এবং আজকেও আমরা যে খবর পেয়েছি, মোসাদের বিশাল একটা গ্রুপ ধরা পড়েছে ইরানিদের হাতে। বলা হচ্ছে এটা নেপথ্যে ছিল তুর্কির MIT, মিল্লিত ইস্তেকবারাত তেশকিলাতি। তো এই যে অবস্থাটাতে, এতে করে নেতানিয়াহু একটা বড় চাপে পড়ে গেছেন। কারণটা হলো যে মিস্টার নেতানিয়াহু চেষ্টা করেছিলেন যে রেজিম চেঞ্জ, কারণ ইরানের সাথে যে 12 দিনের যুদ্ধটা হয়েছে, সেই যুদ্ধে তারা ইরানের কাছে পরাজিত হয়েছিল। আর এই পরাজয়ের কারণে তারা ইরানের সাথে সরাসরি যুদ্ধ করতে ভয় পাচ্ছে, যে কারণে 12 দিন পর এই দেশটি, মানে দখলদার দেশটি, আমেরিকার পা ধরে যুদ্ধবিরতি
সিজ ফায়ার ঘটিয়েছিল। এখন তারা নতুন করে ইরানকে আক্রমণের ভয় পাচ্ছে। তাহলে ইরানের এই খামেনি সরকারের পতনের জন্য আসলে কি করবে? রেজা শাহ পাহলভিকে তারা এখানে বসাবার জন্য নতুনভাবে তারা এই কাজটি করছেন। রেজা শাহ পাহলভি তিনি ঘোষণা দিয়েছেন আজকে ইসরায়েল এবং আমেরিকাকে বলছেন, প্রয়োজনে আপনারা ইরানের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালান। চিন্তা করেন, তিনি আগামী দিনে বাংলাদেশের ইরানের রাষ্ট্রপ্রধান হতে চাইছেন। তিনি বলছেন পশ্চিমা দুনিয়াকে তোমরা ইরানের গুরুত্বপূর্ণ ভবনগুলোকে কি বলে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে ধ্বংস করো, এবং তাকেই মোটামুটি এই পশ্চিমা দুনিয়া ইসরায়েল আমেরিকারা ক্ষমতা বসাতে চাইছেন খামেনি সরকারের পতনের মাধ্যমে। তো এরই মধ্যে আজকে ইরানের বিচারালয় অর্থাৎ আদালতে বেশ কজন মোসাদ কর্মীকে উপস্থিত করা হয়েছে। এর মধ্যে একজন নারীকে ধরা হয়েছে, যিনি সরাসরি নেতানিয়াহুর সাথে কানেক্ট থাকতেন, এবং তিনি তার অনেক গোপন তথ্য জানিয়েছেন বিচারককে। এবং ইরান যারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ভিন্ন দেশের এজেন্ট হিসেবে কাজ করছেন, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা শুরু করে দিয়েছে। একদম সিরিজ। বাংলাদেশে যেমন জুলাই বিপ্লবীরা এ রাষ্ট্রকে স্বাধীন করার পর নিজেরাই আততায়ীর গুলিতে নিহত হয়েছেন, ষড়যন্ত্রকারীর গুলিতে নিহত হয়েছেন, এবং জুলাই যোদ্ধা যারা গুলিবিদ্ধ হয়েছেন, তারা আজকে রাস্তায় রাস্তায় ঘুষের সাহায্যের জন্য তারা আমাদের দিকে তাকিয়ে থাকেন। তারা আমাদের বলেন যে ভাই একটু ডিসি সাহেবকে বলেন, অমুক সাহেবকে বলেন, আমাদের একটু অনুদান দরকার, চিকিৎসা নিতে পারছেন না ঠিক মতো। এবং আমরা দেখলাম জুলাই যুদ্ধের পর, বিপ্লবের পর জুলাই যোদ্ধারা প্রকৃত অর্থে সাহায্য সহযোগিতা দূরের কথা, তারা বরং আতঙ্কে থাকেন কখন কি ঘটে যায়, কি হয়ে যায় তাদের উপরে। তো সেই ইরানের ক্ষেত্রে দেখেন যে এই মুভমেন্টের পর যারা ইরানের রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়েছেন, যারা ইরানের স্বাধীনতা রক্ষায় দাঁড়িয়েছেন, তারা এখন সরকারকে সহযোগিতা করছেন। আর যারা রাষ্ট্রের বিরুদ্ধে বিপ্লব করেছেন তাদেরকে সহযোগিতা করেছে কারা? ওই পশ্চিমা দুনিয়া বা ইসরায়েল। তো সেখানে মোসাদের এজেন্টদের বিশাল একটা গ্রুপকে পাকড়াও করে ফেলেছে, এবং যে ইরান ইসলামিক প্রজাতন্ত্রের রূপ নিয়েছে একটা বিপ্লবের মাধ্যমে, সেই বিপ্লবকে ধরে রাখার জন্য ইরানিরা এবার রাজপথে নেমেছে। আর এটা হয়ে গেছে ট্রাম্পের জন্য সবচেয়ে কঠিন সময়। তিনি যে ঘোষণা দিচ্ছিলেন ইরানে আক্রমণ করবেন, তিনি এখন আরবের ভেতর থেকে তার ঘাঁটিগুলোকে বা সেনাদেরকে অস্ত্রগুলোকে সরিয়ে নিচ্ছেন। কারণ ইরান যে জবাবটি দিয়েছে, যদি আমেরিকা কোনোভাবে আক্রমণ করে ইরানের আশপাশে থাকা যতগুলো আমেরিকান ঘাঁটি আছে, এটা হবে ইরানের লক্ষ্যবস্তু। এক, ইরান দ্বিতীয় যে ঘোষণাটি দিয়েছে যে এটার সাথে দখলদার দেশটির সম্পৃক্ততা তাদের কাছে প্রমাণিত হয়েছে। তার মানে 12 দিনের যুদ্ধে ইরান তাদেরকে যেভাবে কাউন্টার অ্যাটাক করেছে, ইরান এবার তার চেয়ে বড় কাউন্টার অ্যাটাক তাদের করবে। কাউন্টার অ্যাটাক মিনস যে দখলদাররা ইরানে আক্রমণ করুক আর না করুক, ইরান আক্রান্ত হলে তারা ওই আক্রমণটি ওই দেশেও করবে। নাম্বার 3, যে পরিমাণ মোসাদ এজেন্টরা ধরা পড়েছে, এদের প্রত্যেকেরই সম্পৃক্ততা ওই দেশটির সাথে, এবং এদেরকে বিভিন্ন এজেন্সি ধরে ইতিমধ্যে অনেককেই ফাঁসি দিয়েছে। এবং আজকের খবর হলো ইরানের রাষ্ট্রের বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছেন তাদের মধ্যে ইরান একটা বিশাল এজেন্সিকে, মানে রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীকে নামিয়েছিল, যারা এই আন্দোলনকারীদের মধ্যে ছিল। এবং এই আন্দোলনকারীদের মধ্যে বিভিন্ন গ্রুপকে ঢোকানো হয়েছিল সেই বিদেশিদের পরিকল্পনায়, ইউরোপীয় বা পশ্চিমা দুনিয়ার পরিকল্পনায়। এবং সেখান থেকে গোয়েন্দারা সিলেক্টিভ ব্যক্তিদেরকে টার্গেট করেছেন, অনেককে ধরে ফেলেছেন। মানে ব্যাপক ধরপাকড় চলছে কারা কারা এই কাজগুলো করেছেন। দেখা গেছে অধিকাংশই ওই দেশটির পরামর্শে করেছে, এবং তাদেরকে ইতিমধ্যে ধরে বিচারের আওতায় আনা হয়েছে। তো সব শেষে যে বিষয়টি তৈরি হয়েছে যে আরব রাষ্ট্র যখন আমেরিকার কাছ থেকে সরে গেছে, তখন আমেরিকা আপাতত এই যুদ্ধ থেকে নিজেকে একটু গুটিয়ে নিচ্ছে, অথবা নতুন কোনো পরিকল্পনা চেষ্টা করছে। মোসাদ প্রধান আমেরিকা সফর করেছেন, এবং মোসাদ প্রধান আমেরিকাকে বলছেন তাদের পরিকল্পনাটা কি হতে পারে, কিন্তু ট্রাম্প এখন পর্যন্ত সায় দিচ্ছেন না। মিস্টার নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলেছেন, এবং নেতানিয়াহু ট্রাম্পকে বলছেন আপনি কি আরবের ধমকে বা আরব যে সরে যাচ্ছে বা আরব যে আমাদের সাপোর্ট দিবে না ইরানে আক্রমণে, এর জন্য যুদ্ধ বন্ধ করছেন? ট্রাম্প সাহেব বলছেন যে না, আমি যুদ্ধ বন্ধ করতে চাই বা করি, সেটা আমার নিজের ইচ্ছায় হবে, আরবদের ইচ্ছায় হবে না।
কিন্তু ট্রাম্প যে বক্তব্যগুলো দিচ্ছেন সেই বক্তব্যগুলো আজকে সকালে একরকম হচ্ছে, বিকেলে আরেক রকম হচ্ছে। তার মানে ট্রাম্প তার সিআইএ মোসাদ, ইসরায়েল তার মোসাদকে ব্যবহার করে তারা যে খেলাগুলো খেলছেন বারবারই ব্যর্থ হচ্ছেন, কারণ ইরানকে এখন সাহায্য করছে আরো বেশ কিছু দেশ, পাকিস্তান, তুরস্কের মতো আরো কিছু দেশ। তো সবকিছু মিলে পরিস্থিতি এমন একটি অবস্থা দাঁড়িয়েছে, ট্রাম্প সাহেব আবারও ব্যর্থ হচ্ছেন বলেই বিভিন্ন গণমাধ্যম দাবি করছে। এবং আজকে ইরানের মধ্যে ইরানের রাষ্ট্রীয় বাহিনীগুলো তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় টার্গেট অ্যাটাক করেছে, অর্থাৎ শত্রুকে চিহ্নিত করার কাজে, এবং সেখান থেকে বিশাল একটি গ্রুপকে ধরে ফেলেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বলছে যে বিভিন্ন দেশ থেকে দখলদাররা তাদের এজেন্সি মোসাদকে ব্যবহার করে সন্ত্রাসীদের জড়ো করে ইরানকে পোষণ করছে, এবং তারা ইরানের মধ্যে হত্যাযোগ্য নির্যাতন, মসজিদে আগুন, বড় বড় ভবনে আগুন, এই ঘটনাগুলো ঘটিয়েছে। ইরান তাদেরকে দেশ থেকে বের হওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছে এবং তাদেরকে ধরার জন্য এখন অভিযান চলছে। পাশাপাশি আমেরিকা তাদের যে নতুন কৌশল, যে ইরানের সাথে আলোচনার টেবিলে রাখবে আর হুট করে যে কোনো সময় আক্রমণ করে বসবে, এই সিদ্ধান্তের মানে এরকম একটি পরিকল্পনা আমেরিকার থাকলেও ইরান এই কাজটিকে মাথায় রেখেই তার নতুন ছক তৈরি করছে। অর্থাৎ ইরান খেয়াল করছে আমেরিকা কোথায় তাদের কার্গো জাহাজ, অর্থাৎ ওয়ারশিপ, সেনাবাহিনী প্রস্তুতির জন্য যা যা চেঞ্জ করছে, বিভিন্ন জায়গায় পরিবর্তন করছে, এই জায়গাগুলোকে ইরান এখন টার্গেট করছে। এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট করে বলে দিয়েছে যে আমরা আক্রান্ত হলে কাউকে ছাড়বো না। এখন পারবো কিনা তার চেয়ে বড় জিনিস ছাড়বো না। অর্থাৎ আমেরিকার আবার মনে পড়ছে আল উদাইদ, যে কাতারের সবচেয়ে বড় এয়ারওয়েজ, মানে কি বলে আমেরিকার ঘাঁটি, আরবের রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বড় যে ঘাঁটিটি রয়েছে আমেরিকার, সেটার নাম হলো আল উদাইদ, এটি কাতারে। তো এইটা থেকেও আমেরিকা একটা শিক্ষা পেয়েছে, কারণ 12 দিনের যুদ্ধ শেষে যখন আমেরিকা ইরানের পারমাণবিক প্রকল্পে আক্রমণ করেছিল, 3টি পারমাণবিক প্রকল্পে, তখন ইরান পাল্টা অ্যাটাক করেছিল সেই আল উদাইদে। এবার সেই ঘাঁটিটির উদ্দেশ্য করে ইরান বলছে যে আমরা আগেও দেখিয়েছি তাদেরকে, এবারও তাদেরকে দেখিয়ে দিব আক্রান্ত হলে ইরান কি করতে পারে। পাশাপাশি দখলদারদের টার্গেট করেও ইরান তাদের বেশ কিছু পরিকল্পনা কিছুটা গণমাধ্যমে প্রকাশ করেছে। অর্থাৎ ইরান আক্রান্ত হলে কি কি করবে। প্রশ্ন হলো, তারা কি ইরানের সরাসরি সামরিক অভিযান চালাবে, নাকি আমেরিকা ইরানকে কোনো একটি লাইনে বাগে আনার জন্য এই হুমকি ধুমকি দিচ্ছে। আবার ইরান যে আমেরিকাকে পাল্টা জবাব দিচ্ছে, এর আড়ালেও কিন্তু তাদের মধ্যে ব্যাক চ্যানেলে যোগাযোগ চলছে। অর্থাৎ আমেরিকা এবং ইরানের মধ্যে কিন্তু ব্যাক চ্যানেলে কথা হচ্ছে কিভাবে এটা কি করা যায়। পাশাপাশি আরব রাষ্ট্রগুলো যখন ইরানের পাশে এসে দাঁড়িয়ে গেছে, তখন ট্রাম্প তার নতুন পরিকল্পনা তৈরি করেছে, আর এটি এখন ইসরায়েলের পছন্দ হচ্ছে না। অর্থাৎ এর জন্য মোসাদ প্রধানকে আমেরিকায় পাঠিয়েছে আর নিজে টেলিফোন করেছেন মিস্টার নেতানিয়াহু। এখন আমাদের দেখার বিষয় শেষ পর্যন্ত ইরানে আমেরিকা আক্রমণ করবে কিনা। অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনার মতামত। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীকাল সকালে এবং বিকেলে আমরা আরো একাধিক লাইভ সেশনে হাজির হওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।